তাহলে সুভাষিস দা, যদি এখানে ন্যাশনাল সিকিউরিটি ফ্যাক্টর হয়, আপনি দূতাবাসে ব্যাগ রেখে আসার কথা বলছেন, আমি বলছি গোটা দূতাবাসটাই তো জাল। উত্তরপ্রদেশে যেটা দেখলাম আমরা, যদি ন্যাশনাল সিকিউরিটি ফ্যাক্টর হয় তাহলে অনেকগুলো জায়গায় অনেক রকম নজরদারি প্রয়োজন। বিরতিতে যাওয়ার আগে গাজিয়াবাদের ভুয়ো দূতাবাসের কথা বলছিলাম। হর্ষবর্ধন জৈন যে ব্যক্তিকে ইতিমধ্যে এই ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে। যাই হোক, এটা একটা হয়তো হতে পারে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু জ্যোতি মালহোত্রা, হর্ষবর্ধন জৈন, পেহেলগাঁওয়ের পরে যদি আমি বলবো যে এর আগেও যখন আমরা দেখেছি যে বাংলা বা বাঙালি অস্মিতা নিয়ে কথা হয়েছে, অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বাংলা বললেই তাদেরকে বাংলাদেশি হিসেবে ডিটেইন করা হচ্ছে ইত্যাদি। তো যদি পেহেলগাঁও কাণ্ডের পরে এই সন্দেহভাজন তাদের লিস্ট বার করা, তাদেরকে ডিটেইন করা, তাদেরকে ন্যাশনাল সিকিউরিটিকে মাথায় রেখে তাদের মানে এই প্রসেসগুলো করা যদি হয়ে থাকে, তাহলে গোটা দেশ সরকারের পাশে থাকবে। কিন্তু তার একটা প্রসেস আছে। আমি যেটা সুভাষিস দা বলছেন, আমি একদম একমত। প্রসেস, অরিজিৎ দা, এই প্রসেসটার সঙ্গে মানুষ একাত্ম হবে কি করে? হঠাৎ করে, যেটা সম্রাটদা একটা খুব দামি কথা এখানে শুরুতেই বলছেন, যে বাংলাকে লক্ষ্য করে বিহারকে দিয়ে বিহারের কথা বলা হচ্ছে, মানে এখানে লক্ষ্য বাংলা। অনুপ্রবেশ যদি ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে এই অনুপ্রবেশের দায় শুধু রাজ্যের, এটা তো হতে পারে না দাদা। দেখুন, বিহারে এসআইআর চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ একমাত্র অঙ্গরাজ্য নয়, কিন্তু বাংলা ছাড়া, অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া, ওনারা বাংলা 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 বলেন, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের পলিটিক্যাল নেতৃত্ব কিন্তু এই ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা বা এটার প্রসেস নিয়ে সমস্যা সেভাবে সোচ্চার নয়। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা নেত্রীরা শুধু সোচ্চার তাই নয়, তারা আরও বেশি উদ্যোগী। একটা ছোট্ট আপনাকে এখানে একটা তথ্য একটু দিয়ে রাখি, আমি জানি আপনি জানেন, তাও আমি বলছি যে আজকে যখন অধিবেশন চলছে, সেই অধিবেশনে কিন্তু প্রত্যেকটি ইন্ডিয়া জোটের যারা দল রয়েছে, মানে যারা জোটের মেম্বার রয়েছে, তারা এই ইস্যুতে সরব হয়েছে। রাহুল গান্ধী থেকে শুরু করে অনেকেই কিন্তু সরব হয়েছে। যাক, ভেরি গুড। আমি অন্তত আপনার মাধ্যমে পশ্চিমবঙ্গ জানতে পারলো জোটটা এক্সিস্ট করে, আমি অভিনন্দন জানাই সেই জোটকে। যে বিষয়ে ছিলাম, বরঞ্চ তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত রাজ্যগুলো যেগুলো বিজেপি শাসিত নয়, তারা পূর্ণ উদ্যমে লেগে পড়েছে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে। এবং শুধু তামিলনাড়ুতে হায়েস্ট এক সপ্তাহে 445 জন, তাদের মধ্যে যাদের উপর সন্দেহভাজন হিসাবে চিহ্নিত হয়েছিল, তাদের মধ্যে 365 জন অবৈধ অনুপ্রবেশকারী আইডেন্টিফাইড এবং তাদের ডিপোর্ট হয়েছে। সাথে এটাও ঘটেছে যে 7 জন ভারতীয় নাগরিক তারা ডিপোর্টেড হয়েছিলেন, ভুলবশত ভারত সরকার আবার তাদেরকে ফিরিয়েও নিয়েছে। সেটা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ভারত সরকার তার নৈতিক জায়গা থেকে দায় স্বীকার করে তাদেরকে আবার ফেরত নিয়েছে, নেওয়াটাই স্বাভাবিক। আমার দেশের কোনো মানুষ বিদেশে ডিপোর্টেড হবে, ভুলবশত তাকে ফিরিয়ে নেওয়া হবে না, সেটা তো হতে পারে না। আমি শুধু একটাই কথা বলবো যে ওই একটা গোয়েবেলস গৈরিকের বহু পুরনো নীতি আছে যে মিথ্যেটাকে যদি সকাল থেকে রাত অবধি 100 বার বলা যায়, তো 100 জনের মধ্যে অন্তত 25 জন মানুষ মনে করবে যে মিথ্যেটা হয়তো সত্যি হলেও হতে পারে। তো এখানে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিটাই এটা। সামনে বিধানসভা ভোট, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ, এতে যদি ভারতবর্ষের কোনো দল সবচেয়ে বেশি ভীত, সবচেয়ে বেশি সন্ত্রস্ত এবং সবচেয়ে বেশি অসুস্থ বোধ করছে, সেটা তৃণমূল কংগ্রেস। এটা নিয়ে কোনো অন্যথা নেই, কারণ তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় যে সভা বলে তারা দাবি করেন, 21শে জুলাই সভা, সেই সভায় ওনাদের নেত্রী একজন মুখ্যমন্ত্রীও বটে, যিনি, তার সমাজ নিয়ে কোনো বার্তা নেই, রাজ্য নিয়ে কোনো বার্তা নেই, প্রশাসন নিয়ে কোনো বার্তা নেই, পুরোটাই বিজেপি, অনুপ্রবেশকারী, বাঙালি, এতে বিজেপি বেশি হাইলাইটেড হয়েছে। কিন্তু এখন যে কথাটা আপনি বললেন যে প্রসেস, ঠিকই তো, একটা প্রসেস থাকা উচিত। এটা প্রথম নয় যে ভারতবর্ষে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রথমবার হলো, এটা অষ্টাদশতম। এর আগে 17 বার হয়েছে, শেষ 2003 সালে হয়েছিল। ইলেকশন কমিশন 4 রকমের রিভিশন করতে পারে, একটা সামারি, একটা ইন্টেন্সিভ, একটা পার্শিয়াল সামারি, পার্শিয়াল ইন্টেন্সিভ, আর একটা স্পেশাল ইন্টেন্সিভ। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজনীয়তাটা এলো কেন, সেটা একটা ছোট্ট পরিসংখ্যান দিলে, যেটা এর আগে আমরা বলতে পারছিলাম না যতক্ষণ এই পরিসংখ্যানটা আসছিল। কেন প্রয়োজন ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু এই পরিসংখ্যানটা যতক্ষণ না আসছিল আমরা বলতে পারছিলাম না। আপনি শুরুতেই বললেন যে 52 লক্ষ বললেন, আমি আপনাকে একটু রেকটিফাই করে দিই, 52 লক্ষ নয়, 56 লক্ষ।
56 লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রস্তাবনা চলছে। এই 56 লক্ষ কারা? এই 56 লক্ষের যদি ব্রেকআপটা আমরা দেখি, 20 লক্ষ হচ্ছে তাদের মধ্যে যারা ইতিমধ্যে বিহারের ভোটার মারা গেছেন, তারা জীবিত নেই। 28 লক্ষ হচ্ছে যারা পার্মানেন্টলি, যেখানে তার যে বুথে ভোটার কার্ড ছিল সেখান থেকে পার্মানেন্ট অন্য রেসিডেন্সে শিফট করে গেছেন। 7 লক্ষ আছে যাদের ডুপ্লিকেট বা মাল্টিপল ভোটার আইডেন্টিটি ইলেকটোরাল এনরোলমেন্ট আছে, রেজিস্ট্রেশন আছে, অর্থাৎ তাদের দেখা গেল দমদমেও আছে, মানে বিহারের উদাহরণ দিয়ে বলছে, হয়তো দেখা গেল কাটিহারেও আছে, আবার দেখা গেল পূর্ণিয়াতেও আছে। আর 1 লক্ষ হচ্ছে ভোটার নট ট্রেসেবল, যাদেরকে ট্রেসই করা যাচ্ছে না যে এনারা আদৌ আছেন, তো তারা আছেন কোথায়? না তার পরিবারের কারোর খবর আছে, না তার বংশ লতিকার কোনো তালিকা রয়েছে, না তারা থাকেন, বা না তার পরিচিত কেউ রয়েছে যে যিনি বলে দেবেন হ্যাঁ আমি ওনাকে চিনি, তাদের খোঁজই পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে 56 লক্ষের পরিসংখ্যান, 20, 28, 7, 1 লক্ষ। তাহলে এই যে দেখুন, সকাল থেকে রাত অবধি তৃণমূলের নেতারা বিভিন্ন চ্যানেলে গিয়ে আর মঞ্চে গিয়ে 56 লোকের নাম্বার যাচ্ছে, 56 লক্ষ লোকের নাম্বার যাচ্ছে। আসলে কি, একজন সল্টলেকের প্রথিতযশা সঙ্গীত শিল্পী বিগত ভোটের পর পশ্চিমবঙ্গে বলেছিলেন যে আর আধ ঘন্টা আগে যদি আমি ভোটটা দিতে যেতাম তাহলে আমার 6 বছর আগে মৃত বাবার সাথে আমার দেখা হয়ে যেত, কারণ আমার বাবার ভোটটা দেখলাম গিয়ে পড়ে গেছে। অর্থাৎ সযত্নে এই মৃত ভোটার তালিকা, শিফটেড ভোটার তালিকা, যাদের খুঁজে পাওয়া যায় না অর্থাৎ ফলস ভোটার তালিকা, এগুলো সযত্নে আগলে রাখা 2026-এর নির্বাচন পর্যন্ত, এবং দলীয় ক্যাডারদের মাধ্যমে টুকটাক করে ফলস ভোটগুলোকে বুথে বুথে ফেলে দেওয়া, এইটা যদি বাধা পড়ে যায়, এতেই তৃণমূল কংগ্রেস সন্ত্রস্ত হয়ে উঠেছে। এখন রিভিশনের পদ্ধতিটা নিয়ে অনেক রকম কিছু চলছে, যে প্রসেসটা কি খুব আচ্ছা। আমি আপনাকে একটা কথা বলি, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর অ্যাকচুয়ালি মিডিয়া নজর যেহেতু বিহারে এসআইআর চলছে তার দিকে রয়েছে। বিহারের কোনো ব্যক্তি একজনকেও আজ পর্যন্ত মিডিয়ার দেখাতে পেরেছে যিনি বলছেন যে আমার এইটা রয়েছে, এই পরিচয়পত্রটা রয়েছে, তা সত্ত্বেও আমার নামটা বাদ দেওয়া হচ্ছে? তার তো কোনো সম্ভাবনাই নেই। একজনকেও আজ পর্যন্ত দেখাতে পারেননি। কেন? তার কারণ হচ্ছে এই জাতীয় সম্ভাবনা তৈরি হওয়ার কোনো জায়গাই নেই। কেন জায়গা নেই? খুব স্পষ্ট করে এবং খুব ছোট্ট করে যদি বিষয়টা বলি, যে 2003-এ এর আগের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। 2003-এর ইলেকটোরাল রোলে বিহারের যে সমস্ত ভোটারের নাম আছে তাদেরকে কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না, এবং এই ধরনের ভোটার বিহারের ভোটারের 85%-এরও বেশি। তাহলে আপনি অরিজিৎদা বলছেন, আমি এই পয়েন্টটা জাস্ট শেষ করে নিই, আমি আপনার কাছে থাকবো, আমি আপনার কাছে থাকবো। আমি বলছি তাহলে আপনি বলছেন এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বা রাহুল গান্ধীরা যে কথা বলছেন সেইটা মানে পুরো ব্যাখ্যাটা নয়। আমি বলছি না সেই ব্যাখ্যাটা পুরো ব্যাখ্যা নয়, আমি বলছি না, এটা আইন বলছে, এটা পদ্ধতি বলছে। আমি আপনাকে ছোট আমি স্পেসিফিক্যালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কেন আধার কার্ড, ভোটার কার্ড বৈধ নয়। আধার কার্ডের বিষয়টা আসছে। আধার কার্ড একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমিও মানি। আধার কার্ড ভারতবর্ষের মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এটা নিয়ে কেন্দ্র সরকারের অনেক চিন্তা ভাবনা, প্রজেক্ট প্রপোজাল অনেক কিছু রয়েছে এবং ছিল। ইউইডাই হাত ধরে এই প্রজেক্টটা অলরেডি ইন মোশন। আমি এটার ব্যাপারে আসছি, জাস্ট দুটো ছোট্ট কথা বলে আমি আপনার এই টপিকে যাব। 2003-এর ইলেকটোরাল রোডে যে 85% বা তার বেশি সংখ্যক ভোটারের নাম আছে তাদের কাছে কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না। 2003-এর ইলেকটোরাল রোলে নাম নেই, বাবা মায়ের নাম আছে, তাতেও কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না। বাই ডিফল্ট বিএলওকে গিয়ে দেখিয়ে দেওয়া যে আমার বাবার নাম বা মায়ের নাম আছে, ব্যাস ওইটুকুনি, আর কিছু না। সমস্যাটা কোন জায়গায়? প্রবলেমটা বুঝতে হবে। আর এই প্রবলেমটাকে বাঁচিয়ে রাখতেই তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে। প্রবলেমটা হচ্ছে 2003-এর ইলেকটোরাল রোলে যে ভোটারের নাম নেই, তার বাবা মায়েরও নাম নেই, তাকে তার কোনো একটা পরিচয়পত্র, যে তালিকাটা আপনি বললেন তার থেকে দিতে হবে। কেন? এর পিছনে যুক্তিটা কি? এটা ইলেকশন কমিশনের যুক্তি, এটা কোনো দলীয় যুক্তি নয়। সিম্পল লজিক হচ্ছে 2003-এ যে লোকটির ইলেকটোরাল রোলে নাম নেই, আজকে 2025, তার মানে আজ থেকে ন্যূনতম 22 বছর আগে। তাহলে যে লোকটি আজকের দিনে দাঁড়িয়ে 40-এর এজ গ্রুপে, সেই সময় তার বয়স 24, 25, 26 যাই হোক না কেন, তিনি 18 থেকে 24, আমরা জানি, আমরা আমাদের এখানে ভারতবর্ষে 18-র বয়স হতে না হতে আমরা ইলেকশন এপিক কার্ডের জন্য দৌড় মারি। তাহলে যে লোকটি 18 থেকে 28 অব্দি অপেক্ষা করে বসেছিল, নামটা তুললো না, কেন তুললো না? তার বাবা মায়ের নামও কেন ইলেকটোরাল রোলে নেই? এখান থেকেই এইটা একটা বড় ধোঁয়াশার জায়গা, যে তাহলে
স্বাভাবিকভাবে ধরুন আপনাকেই যদি জিজ্ঞাসা করে আপনার ইলেকট্রাল রোলে নাম কবে উঠেছিল, আমার ধারণা আপনি নির্দ্বিধায় বলবেন 18 বছর হয়েছে আর উঠে গেছে, খুব বেশি দেরি হয়নি। আমার পাশে তৃণমূলের মুখপাত্র বসে আছে, আমি জানি তারও দেরি হয়নি। কোনো সুস্থ স্বাভাবিক নাগরিক যে এখানেই ভারতবর্ষের বাসিন্দা দীর্ঘদিন, এখানে মানে দীর্ঘদিন বলতে পুরুষানুক্রমে ভারতবর্ষে আছেন, তাদের কারোর প্রবলেম হওয়ার কথা নয়। প্রবলেম হয় কাদের? যারা হঠাৎ করে কোনোভাবে অনুপ্রবেশ করে বা সীমান্ত পেরিয়ে বা যে কোনোভাবে হোক হঠাৎ করে ঢুকে পড়েছে, এখন চেষ্টা করছে যে করে হোক ভোটার তালিকায় নাম তুলতে। প্রবলেমটা তাদেরই হবে। এবং এখানে একটা জিনিস দেখুন, আপনি যে লিস্টগুলো পরপর পড়ে গেলেন, সবচেয়ে ভাইটাল দুটো ডকুমেন্ট আমি জানি না দর্শকরা খেয়াল করেছে কিনা, আমি আরও একবার বলে দিই। নাম্বার 1, যে 11টা রয়েছে আপনি 11টাই পড়েছেন, তার মধ্যে আমি দুটোকে শুধু আইডেন্টিফাই করছি। নাম্বার 1 9 নম্বরে রয়েছে ফ্যামিলি রেজিস্টার ইস্যুড বাই লোকাল বডি। অর্থাৎ এখানে লোকাল বডিকে পশ্চিমবঙ্গে হলেই যে তৃণমূল কংগ্রেস এত সন্ত্রস্ত, কাউন্সিলররা, পঞ্চায়েত প্রধানরা, উপপ্রধানরা, বিহারেও সেরকম যারা রয়েছেন, লোকাল বডির যিনি জনপ্রতিনিধি তিনি যদি সার্টিফাই করে দেন যে হ্যাঁ এনার এই বংশ তালিকা, এদেরকে আমি চিনি, এরা এখানে থাকে, হয়ে গেল, কোনো সমস্যা নেই। এইটুকু পাওয়া তো খুব, যার আমি ধরে নিচ্ছি 10 পাস সার্টিফিকেট নেই, 12 পাস তাহলে এটা নিয়ে কোনো কনফিউশন থাকার